আছেন? সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির 5th সেমিস্টার বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভুতুড়ে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে, একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলেই। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে রেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি, তবে আজকে ভাবলাম লিখেই ফেলি। আর স্টুডিওতে যে আমার বলা হয়ে উঠবে না, নানা কারণে ব্যস্ত থাকি। ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আমার ছোট মা, বোন ও 2 ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকব। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে অগাস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই আমরা। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই। 8 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের 3 পাশেই বারান্দা অথবা বড় জানালা। ডাইনিং রুমে জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশেই এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল। আয়াতুল কুরসি লেখা ছোট কাগজটি টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবেই কাটলো। তারপর থেকে সমস্যার শুরু। শীতকালে খুলনায় প্রচন্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যেত। আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগতো। কখনো বা শীতের রাতে কিচেনের সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসতো। আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না। এরকমই ছিল বেশ কিছুদিন। সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে। গত সপ্তাহে আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল। তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক 3:30 তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখলো, তার জন্য ঘুমের মাঝপথে আমাদের হঠাৎ করে কান্না, তিনি একজন মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠলেন। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সমস্যা শুধু এটিই থাকলো না, আর একটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন 9টা। আম্মু ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট 2 ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো সেখানে, অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিং এ তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধ হয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখেই বেশ খানিকটা বুঝে ফেললো কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট 2 ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসার কেউ এই বাটন বন্ধ করেনি। আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন। এমন আরো অনেক ঘটনা আছে আমার জীবনে। আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি,
আমার বাবা মা 2012-তে, তখন আমি অষ্টম শ্রেণীতে ছিলাম, মারা যাবার পর থেকে, আমার বাবা মারা যাবার পর থেকে এসব সমস্যা হচ্ছে। একে একে সব কয়টি কাহিনী বলবো, আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবারও আপনাদের জন্য আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দেবে। প্রিয় লিসেনার, আজকে আর কথা বাড়াবো না, সোজা ঘটনায় চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি চেপে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা থেকে আব্দুল কাদের ভাই। এই ঘটনাটি ঘটেছে ওনার দুঃসম্পর্কের এক ফুপুর সাথে। আর এই ঘটনাটার সময়কাল আজ থেকে আনুমানিক প্রায় 25-30 বছর আগে হবে। আর এই ওনাদের যে গ্রাম, এই গ্রামটা খুবই আজবরা গ্রাম, এখনো পর্যন্ত ঠিকঠাক মতো বিদ্যুৎ পৌঁছায়নি। এই ঘটনাটা যখন ঘটে তখন ওনার ফুপুর বিয়ে হয়ে গেছিল। ঘটনাটা মূলত ফুপু এবং ফুপা দুইজনের সাথেই ঘটেছে। সঙ্গত কারণ ওনার ফুপুর শ্বশুরবাড়ির নাম এবং এই ফুপার নাম শেয়ার করতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ফুপা উনি পেশায় একজন কৃষক ছিলেন। উনি নিজের জমিতেই কৃষি কাজ করতেন এবং সিজনাল যেই ফসলই থাকতো এগুলো আবাদ করতেন। আর এই ফুপা উনি খুবই একজন সাহসী এবং খুব সুঠামদেহী একজন লোক ছিলেন। উনি সারাদিন কৃষি জমিতে খাটাখাটনি করতেন, ফসল আবাদ করতেন। অবশ্য কামলা নিয়ে নিতেন, তারপরে নিজের জমিতে নিজে না খাটলে গিয়ে আর ফসল ঘরে তোলা যায় সেই পরিমাণে? যায় না। আর এই জন্যই ফুপা মূলত অলস ছিলেন না, উনি সারাদিন গায়ে গতরা খেটে ফসলে আবাদ করতেন। কামলা নেওয়ার খুবই কম চেষ্টা করতেন। দেখা গেছে যখন উনি না পারতেন তখন উনি কামলা নিতেন। আর ফুপার কিন্তু একটা অভ্যাস ছিল। অভ্যাসটা হলো, এই ফুপাদের বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরত্বে পায়ে হাঁটার পথ একটা বাজার ছিল। এই বাজারে ফুপা প্রতিদিন সন্ধ্যার পরে আড্ডা দিতে যেতেন। এইটা ওনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। আর যদি ফুপা না যেতে পারতেন, ফুপার কোনো কিছুই ভালো লাগতো না, মন মেজাজ সব কিছু ত্যক্ত বিরক্ত হয়ে থাকতো। এই কারণে ফুপা যত যা কিছুই হোক ওইখানে যাওয়ার চেষ্টা করতেন। যদিও বা কাজ কাম থাকলো এটা আরেক বিষয়। তো তো এই নিত্যদিনের অভ্যাসের মতো ফুপা ওই দিনও বাজারে গেছেন এবং একটু রাতই হয়েছিল। ওই দিন ফিরতে ফিরতে উনি ফিরছিলেন, আনুমানিক 9টা হবে। আর সেই সময় কিন্তু গ্রামের অঞ্চলে রাত 9টা মানে অনেক রাত, কারণ সেই সময় সারাদিন গায়ে গতরে খেটে মানুষ, এখনও গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমায় পড়ে, আর যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় পড়ার চেষ্টা করে। তো রাত 9টা বাজে, উনি বাজার থেকে ফিরছিলেন। ওনার বাজারে ফেরার পথে একটা ছোট্ট একটা ভিটা পড়ে। এই ভিটার মধ্যে আবার 2-3টা বড় বড় বাঁশ ঝাড় আছে, একটা বিশাল বড় গাব গাছ আছে এবং একটা পাশে একটা বিরাট বড়ই গাছ আছে। বড়ই গাছটা আবার এক পাশে হেলানো। তো যাই হোক, আর এই যে এই ভিটাটার মাঝখান দিয়েই একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়েই ফুপাকে যেতে হবে। তো উনি ফিরছিলেন, ওনার হাতে একটি ব্যাটারি লাইট ছিল। তখনকার আমলে কিন্তু ওই যে ইগল কোম্পানি বা অন্য কোনো কোম্পানির লাইট ছিল, ব্যাটারিতে চলতো। ব্যাটারিগুলো চেঞ্জ করা যেত, সিলভারের লাইট অনেকে দেখছেন। তো এই লাইট ছিল ফুপার হাতে, ওইটা আবার 5 ব্যাটারির লাইট ছিল, মোটামুটি ভালোই পাওয়ার ছিল। তো উনি যখন হাঁটতে হাঁটতে ওই ভিটার কাছে চলে আসেন, যখন ওই গাব গাছটার নিচে আসেন, তখন ফুপা একটা শব্দ শুনতে পান, কটহর মটর করে শব্দ। কুকুর হাড়গোড় চিবায় খেলে যেরকম শব্দ হয় না, এই রকম শব্দ। ফুপা উনি চিন্তা করেন, কি রে, শব্দটা কই থেকে আসতেছে? উনি দেখলেন ওই যে বড়ি গাছটা এক পাশে হেলানো না, ওইটা আবার ওই একটা পাশে, পূর্ব দিকের একটা পাশে, ওই দিকটা এই ভিটাটার শেষ দিক, বড়ি গাছটা আবার ওই দিকে হেলানো। এই বড়ি গাছটার নিচের থেকে শব্দ আসতেছে। তো ফুপা একটু ওদিকে আগায় যান। আগায় গিয়ে উনি টর্চ লাইটটা মারেন। উনি বেশি আগান নাই, অল্প একটু আগায় গিয়া টর্চ লাইটটা মারেন। টর্চ লাইটটা মাইরে উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য, যে
4-5টা মানুষের মতো অবয়ব একটা ছাগল এটাকে কাঁচাই চিবাইয়া ছিঁড়াফিরা খেয়ে ফেলতেছে, হাড় গোড় মটমট করে খাইতেছে। ফুপা লাইট মেরে এই দৃশ্য দেখে তো উনি একটু ঘাবড়ে যান। উনি চিন্তা করেন কি ব্যাপার, মানুষ না কি এটা। উনি তখন শব্দ করেন এই হাট, মানে একটু ধমক দেন যে কি এগুলা বোঝার চেষ্টা করেন। তখন ওই জিনিসগুলা এই ফুপার দিকে হাত ইশারা দেয়, আর যখন হাত ইশারা দেয় তখন ফুপা বুঝতে পারেন যে এগুলোর হাতের মধ্যে বেশ বড় বড় লোমে আবৃত। ফুপা তারপরেও উনি আরো আগ্রহ নেয়। উনি কিন্তু হয়তো বুঝতে পারছেন এটা কোনো স্বাভাবিক বিষয় না, তারপরও উনি খুব সাহসী ব্যক্তি, তো উনি আরো ভালো করে বোঝার চেষ্টা করেন আসলে বিষয়টা কি, আসলে ওই ওই জিনিসটা ওইটাই নাকি, এটা চেষ্টা করতেছেন উনি, যেটা চিন্তা করতেছেন এইটাই নাকি, এটা দেখার চেষ্টা করতেছেন। তো উনি তখন আবার কি করেন যে সামনের দিকে একটু আগা যান, দেখেন যে কিছু মানুষের মতো অভাব, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, ওই মাথাটা নিচের দিকে করে রাখছে আর সারা শরীরের লোমে আবৃত, আর এরকম 4-5টা অবয়ব মিলে ওইখানে একটা ছাগলের মতো কি যেন এটাকে খাচ্ছে, অর্ধেক খেয়েও ফেলছে। এটা দেখে এই ফুপা কি করেন, উনি মাটির একটা ঢিল নিয়ে ওই দিকে ছুটতে থাকেন। যখন মাটির ঢিল ছুটতে থাকেন তখন এক বিকট কণ্ঠে ফুপাকে ধমক দেয় এখান থেকে যা, কিন্তু ফুপা কি করে, উনি আবার মাটির ঢিল ছুটতে থাকেন, পরপর 3-4টা ঢিল ছোড়েন। তখন একটা পর্যায়ে দেখেন ওনার চোখের সামনেই ওই জিনিসগুলা একদম অদৃশ্য হয়ে গেল। এইটা দেখার পরে ফুপা তো একটু শিহুর হয়ে যান যে আসলেই তো এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক। উনি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলেন। উনি কিন্তু বেশ সাহসী ছিলেন। উনি যে এখানে ভয় পেয়েছেন এটা না, উনি হেরে গলায় গান গাইতে গাইতে উনি বাড়ির দিকে রওনা করলেন। তো এরপরে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্বাভাবিকভাবে শুয়েও পড়লেন রাতের খাওয়া দাওয়া খেয়ে। ফুপুকে আর কিছুও বললেনও না। এই যে এরকম একটা ঘটনা উনি দেখলেন, এটার বিষয়ে ফুপুকে কিছুই বলল না। তো ওই দিন চলে গেল, রাতে আর কোনো কিছুই ঘটে নাই। তো এই ঘটনার বেশ কয়েকদিন পর ফুপা একদিন বাজারে যায়, এমনিতে তো উনি রেগুলার বাজারে যায়, তবে একদিন বিশেষত আবার যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলা ফুপা ওই বাজারে গিয়ে দেখতে পায় যে একটা লোক বেশ কয়েকটা বড় বড় রুই কাতল মাছ নিয়ে বসে আছে ওই মাছ বাজারে আর কি। রাতে টুকটাক মাছ উঠতো আর কি, এরকম বেশি না, টুকটাক ওই জাল জুল পেতে যে 2-1টা মাছ পেতো ওগুলা নিয়ে আসতো আর কি। তো যাই হোক, উনি কি করলেন, ওই কাতল একটা মাছ দেখে ওনার বেশ পছন্দ হলেন, ওইখান থেকে একটা কাতল মাছ কিনে নিলেন, বড় সাইজের একটা কাতল মাছ। তো তখন তো ওই বাজার করার প্রস্তুতি নিয়ে যান নাই, আর ওই সময় বাজার করতে গেলে ডুলি নিয়ে যেতে হতো বাজারে মাছ কিনতে হলে। এখন ডুলিও নাই, মাছ রাখবেন কিসে, এই কথা ভেবে ফুফা তখন এই মাছের এই যে কানসা থাকে না, এই কানসা দিয়ে একটা রশি ঢুকিয়ে রশিটা বেঁধে হাতে ঝুলাই নিলেন। ওই দিন একটু তাড়াতাড়ি রওনা দিলেন। এই সন্ধ্যার পরে পরেই আসছিলেন মাছ কিনে 2 কাপ চা খেয়ে আবার রওনা দিয়ে চলে গেলেন বাসার দিকে। তবে ওই সময় আবার বাড়ির থেকে যেই লোকগুলো বাজারে আসে সবাই চলে আসছে, আর এই রাস্তায় আর কেউ নেই, আর ওই সময় কেউ ফিরেও না। এমন সময় এই ফুপা ফিরে যাচ্ছেন বাড়িতে। তো রাস্তাটা একদম একদম নিঝুম, কেউ নাই, আশেপাশে ঝিঝি পোকার ডাক। ওই রাতটা আবার একদম ঘুটঘুটটা আন্ধার, একদম অমাবস্যার রাতের মতো। তো ফুপা হেঁটে যাচ্ছেন, ওনার হাতে তো টর্চ লাইট ছিলই, তারপর যতটুকু সম্ভব টর্চ লাইটটা মারছেন, আবার কিছুক্ষণ বন্ধ রাখছেন, একটা আইডিয়া মোতাবেক হেঁটে যাচ্ছেন। একটু পরে যখন ওই ভিটার কাছাকাছি আসছেন, তখন এই ফুপার শরীরটা মনে হইতেছে কেমন জানি ঝিম ঝিম লাগতেছে। ফুপার শরীরটা আগের থেকে এখন অনেকটা ভারী মনে হইতেছে ফুপার কাছে। হাত পাও ঝিম ধরলে যেরকম লাগে না, এরকম লাগতেছে মনে হইতেছে। উনি হাঁটতে পারতেছে না, হাতে পায়ে জোর পাইতেছে না। একটা পর্যায়ে সারা শরীরে একটা কেমন শিহরণ বয়ে গেল, আর চাচার এই ফুপার মনে হইতেছে যে ওনার পিছনে পিছনে কেউ হাঁটতেছে, কিন্তু উনি পিছন দিকে তাকালে কিছুই দেখতে পায় না, আবার হাঁটা ধরে। তো এইটা যখন ঘটতেই থাকে, ফুপা আর ওইদিকে পাত্তা না দিয়ে বাড়িতে সোজা হাইটা যায়। বাড়িতে গিয়ে এই ফুপিরে ডাকে যে ওই গো বাড়ি দেখো মাছ লয়ে এসি। ফুপি ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে এই ফুপার দিকে তাকায় বলে যে আরে কি সব বোনের কাণ্ড, এইটা কি লয়েছেন।
ওই কে মাছ লইছে এত বড়। তখন ফুপা ওই মাছটা সামনে যখন ধরে তখন দেখতে পায় কিসের মাছ এটা, এখানে তো মাছের যেই শরীরের যে অংশ এর কোনো গোস্তই নাই। মাছের যেই এই শরীরের মধ্যে গোস্ত থাকে এই গোস্ত নাই, মাথার অংশটা ওই দড়ি দিয়ে বাঁধা আছে আর নিচে শুধু কাটা ঝুলে আছে, আর শরীরের বাকি যে গোস্ত এগুলা কিছুই নাই। ফুপা তো বেশ অবাক হয়ে যায়, আরে এইটা কখন ঘটলো। উনি কিন্তু কোনো টেরই পান না এই জিনিসটা কখন ঘটলো। এত বড় একটা মাছ, এটা যে শরীরের গোস্তগুলা খেয়ে ফেলছে, তো এটা তো একটু হালকা হয়ে যাওয়ার কথা না, কিন্তু না, এটা একটু হালকা হয় নাই। ফুপার কাছে কোনো অস্বাভাবিক কিছুই লাগে নাই, শুধু মানে ওনার নিজের শরীরটাকে একটু ভারবার মনে হয়েছে, কিন্তু মাছটা ওনার কাছে সেমই মনে হয়েছে। যখন দেখছে তখন তো বেশ অবাক হয়ে যায়। তো গ্রামের মানুষজন তো ওনারা ওনারা ভাবলেন যে গ্রামের মধ্যে তো এগুলো ঘটেই, প্রতিমধ্যে হয়তো বা কোনো মাইচ্ছা পিশাচের খপ্পরে পড়ছে। তো এই বিষয়টাকে আর গুরুত্ব দেয় নাই। অনেক সময় এরকম ঘটনা ঘটে, অনেকে এরকম মাইচ্ছা পিশাচের খপ্পরে পড়ে, তো এই কারণে বেশি পাত্তা দিল না, ওই দিন ঘুমায় গেল। তো ওই দিনও আর কোনো কিছু ঘটে নাই, সব কিছু স্বাভাবিকই। কিন্তু ঘটনা ঘটে এর বেশ কয়েকদিন পর। একদিন ওই সময় আবার ধান কাটার সময় আসছে। ধান কাটা বলতে ওই যে ইরি ধান, আমন ধান না, বর্ষার পর যেটা কাটে এইটা না, ইরি ধান, ওইটা আবার শুকনোর মৌসুমে কাটে। তো ওই ক্ষেতের মধ্যেই ওই তারা ওই ধানটাকে ফ্রেশ করে একদম ধান গাছ থেকে ছাড়িয়ে তারপরে নিয়ে আসে, আর ওই কুটাগুলাও ওইখান থেকে আলাদা হয়ে যায়। কিছু মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে ওই ধানগুলোকে ফ্রেশ করছে। তো চাচা চিন্তা করে যে আজকে এই ধানগুলারে নিয়ে আসছি, যদি কুটাগুলো নিয়ে আসি তাইলে আর কালকে ওইখানে যেতে হবে না, তাহলে কালকে ওই ধানগুলারে বাড়িতে থেকে সুন্দর মতো শুকায় নিতে পারবো। তো এই চিন্তা করে উনি কি করলেন, ওই ধানের বস্তাগুলো বাড়িতে রেখা, তখন আবার বিকাল বিকাল পার হয়ে গেছে, একটু সন্ধ্যা নেমে আসছে। উনি ফুপুরে বললেন যে একটা কুটার, ওই যে কুটা বলতে ওই যে খের আছে না, গরুকে খাওয়ায়, এই খেরের একটা স্তূপ আছে, এটাকে নিয়ে আসলে কাজ শেষ। এই কথা বলে ফুপা চলে গেল। ফুপু আর পাতা দিল না, কারণ ওই যে বস্তা বইরা যে ধানগুলো আনছে এগুলার মিল্লা দিতে হইব, তা না হইলে আবার এগুলা গরমে নষ্ট হয়ে যাইব। ফুপি ওই ধানের একটা গোলা ঘর আছে লম্বা, ওই ঘরে এই ধানগুলারে মিলে দিতে গেল, আর ফুপা গেল আবার ক্ষেতের মধ্যে। তো এই বাড়ি থেকে এই ক্ষেতটা দূরত্ব প্রায় 15 মিনিট হবে, যাইতে 15 মিনিট, আইতে 15 মিনিট। দেখা গেছে পোজা নিলে একটু দেরি হইতে পারে, 35-40 মিনিটের রাস্তা সময় লাগবো। কিন্তু 4 থেকে 5 মিনিট পরেই এই ফুপু শুনতে পান বাড়ির উঠানের মধ্যে ধপাস করে একটা কিছু শব্দ। তাড়াতাড়ি বাইরে দেখে ফুপা ওই খেরকুটার যেই স্তূপটা এটা নিয়ে আসছে, বড় একটা বোঝা আর কি, এটাকে মাথায় করে নিয়ে আসছে, উঠানের মধ্যে ধপাস করে ফালাইছে। ফুপু চিন্তা করে এত জলদি কি করে নিয়ে এলো, এখান থেকে তো যাওয়াই সম্ভব না এতটুকু সময়। তারপরে চিন্তা করা হয়তো বা তাড়াহুড়ে আছে, দৌড়ে মুড়ে গিয়ে নিয়ে এসে, কিন্তু এই বিষয়টা পাত্তা দেয় না। আর ফুপু যেন ফুপারে কিছু জিগেব তার আগে ফুপা কি করে, উনি ওই বোঝাটা ফালাইয়া উনি সোজা গামছাটা কাঁধে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। ফুপু পিছন পিছন ঘরে গেল, গিয়ে দেখলো ফুপা মাথাটা নিচে দিয়া ঝিম ধরে মুখটা ফুলে বসে আছে। ফুপি চিন্তা করলো যে এত বড় একটা বোঝা নিয়েছে, হয়তো বা খারাপ লাগতেছে, একটু রেস্ট করতেছে, করুক, সমস্যা নেই। আর কিছু কইলো না। ফুপুরই যে ধান মেলার কাজ, উনি ধান মেলতে গেলেন গা। এর বেশ কিছুক্ষণ পরে এই ফুপা এসে ফুপে ডাকতেছে, কই গো বাইরে আহ, একটু পানি দাও। ফুপি পানি লিয়ে বাইরেছে। এরপরে ফুপা ওইখান থেকে পানি খাইয়া ফুপিরে কইতেছে, দেখছো মানুষ কত বড় খারাপ হইতে পারে, এতটুক সময়ের মধ্যে কি জানি খেরকুটার পোজাটা লয়ে গেছে গা। ফুপি কয়, কি বলেন, পাগল হয়েছেন আপনি না, একটু আগে না পোজাটা বাড়ির মধ্যে নিয়ে এলেন, এনে ফেলাই দিলেন। ওই কি বলো, আমি তো ওই যে বাইরেছি এখন আইলাম, আমি কখন পোজা আনলাম। ফুপু কয়, আপনি আনেন নাই তো, ওই যে ওইটা কি, বাড়ির এক পাশে ইশারা করে দেখায়, ওই যে ওইটা কি। ফুপা তাকা দেখে, আসলেই তো বোধ ওইটা বাড়ির উঠানের এক সাইডে পড়ে রয়েছে। কি কও ওইটা কে আনলো? কেন আপনি তো আনলেন, আপনি না না আপনি ঘরের ভিতর গেলেন, গিয়ে ওইখানে বয়ে থাকলেন। আরে কি কও না কই, এটি মাথা নষ্ট হয়েছে। তো ফুপা আবার চিন্তা করে, তাহলে যদি মাথায় নষ্ট হয় তাহলে পূজাটা আবার এখানে আনলোকে, চলো তো দেখি ঘরের ভিতরটায়। তো ওনারা ঘরের ভিতরে যাইয়া এক আশ্চর্যের বিষয় দেখেন, শুধু আশ্চর্য না, এটা ভয়ঙ্কর এবং একটু গা সমসমীয় বিষয়। ঘরের ভিতরে গিয়া দেখতে পান যে ফুপার মতোই সেম একজন
মানুষ ঘরের মধ্যে বয়ে রয়েছে, একদম হুবহু ফুপার মতো, সেম লুঙ্গি, সেম গেঞ্জি, একদম গামছাটা কাঁধের মধ্যে যে গামছা ওইটাও সেম। এটা দেখে তো বেশ একটা আতঙ্কের ব্যাপার। আরে সর্বনাশ, এটা কি? এটা দেখা ফুবার রিয়াকশন সাথে সাথে কি করে, ফুবা ওইটার উপরে গিয়ে ঝাঁপায় পড়ে, কথা নাই বার্তা না, একদম ডাইরেক্ট সপাতে গিয়ে দুধ ধাপ কিল ঘুষি খাইয়া ওইটাও ফুপার উপরে ঝাঁপায় পড়ে। ধুমধাম মারামারি হইতেছে দুইজনের মধ্যে। মারামারি করতে করতে একটা পর্যায়ে ওনারা ঘরের ভিতর থেকে বাইরে উঠানের মধ্যে ধস্তাধস্তি পাস্তাপাস্তি করতেছে। ফুপাও কিন্তু বেশ উঠান দিয়ে শক্তিশালী আসিল। একদম মনে করেন যে ফুপারও যে ওই জিনিসটা হারাই দিব তা না, ফুপাও ওইটার লোকে মারামারি করতেছে, ওইটাও ফুপার, দুটোই তো ফুবা, এখন দুইজনই মারামারি করতেছে। কিন্তু ফুপু এখন বুঝতে পারতেছে না যে ওনার আসল হাজবেন্ড কে, মানে আসল ফুপাটা কে এখানে। ফুপি এই জিনিসটা বুঝতে পারতেছে না। ফুপি এখন কি করবো দিশা মিশা পাইতেছে না। উনি পাশের যে হারিকেনটা এটা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে, উনি সাহসও পাইতেছে না, কাছে আঁকবেন না। উনি তো বুঝতে পারতেছে এখানে একটা ফুপা না, একটা অশরীরী একটা ভয়ঙ্কর কিছু ফুপার রূপ ধরে আইছে। এখন এর মধ্যে ফুপি একটা বুদ্ধি করে কয় কি, এই জায়গার মধ্যে আমার অরিজিনাল জামাই যে হ্যাঁ যেন 3 কুল পইরা নিজেরা বন্ধ করে। তো এই কথা শোনার পরে ফুপা সাথে সাথে ওই কুলহাল্লাহ হাত ধোয়া পড়তে থাকে। আর যখন ফুপা দোয়া পড়া শুরু করে তখন এই যে ওই অবয়বটা ফুপার থেকে একটু দূরে সরে যায় 2-3 হাত। আর তখনই বুঝতে পারে যে ওই যে ধোয়া পড়তেছে এইটাই অরিজিনাল ফুবা, আর ওইটা হয়েছে বেহরুপিয়া। এইটা বোঝানোর পরে ফুপি কি করে, ওই যে পাকের ঘর তো কাছেই ছিল, সামনে লগেই কিন্তু পাকের ঘর আছিল, এই পাকের ঘরের পাশেই বড় একটা বটি রাখা ছিল। এটা আবার ওই যে কাঠের যে দস্তরা থাকে ওইটা থেকে খুলে নিচেই রাখা ছিল। ফুপি ওইটা নিয়ে ওই যে ওই বেহরুপিয়া অবয়বটার দিকে আগায় গেছে। আর যখনই ফুপি আগায় গেছে তখন ওইটা এক ঝাটকা দিয়া ওই বটিটার কোজানে ফেলাই দিল। আর কি করলো, ফুপির 2 হাত দিয়ে চটাস করে একটা মানে থাপ্পড় দিল। 2 হাত দিয়ে একসাথে যদি 2 কানের মধ্যে থাপ্পড় দেয় কেমন হয়, এইরকম একটা থাপ্পড় দিল। আর সাথে সাথে বইলে উঠলো এই ফুপারে, আজকের মতো বাইচে গেলি রে, তবে যেই দিন সময় আবার সুযোগ পামু ওই দিনই তো শেষ দিন, খালি বাইচে গেলি, আমাকে ডিস্টার্ব করা একদম বুঝাই দিতাম। এই কথা কইয়া ওই জিনিসটা ওইখান থেকে উধাও হয়ে গেল, একদম হাওয়া। ফুপা তখন ওই ফুপি তো অজ্ঞান হয়ে গেছে, ওই চটকনা খাইয়া কান দিয়া রক্ত বাইরানো শুরু হয়ে গেছে। ফুপা তাড়াতাড়ি ফুপির ঘরে নিয়ে পানি টানি ছিটাইলো। এই যে এই এত কিছু দিন ঘুরতে গেল, ফুপার বাড়িতে কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি নেই, কারণ গ্রামের ঘর বাড়িগুলা কিন্তু একটু দূরে দূরেই হয়। আবার এক বাড়ির মধ্যে দেখা গেছে 2-3টা ফ্যামিলি হয়, আবার আরেকটা বাড়ি অনেক দূরে হয়। কিন্তু এই ফুপাদের বাড়িটা এক ফ্যামিলির বাড়ি ছিল, ওইটা ওনাদেরই নিজস্ব বাড়ি ছিল, ওইটাতে আর কোনো শরিক ছিল না, এই কারণে আর কোনো পরিবারও ছিল না। আর ওই সময় ফুপির কোনো বাচ্চাও হয় নাই, আবার তার বাপ মাও বাচ্চা আসলো না ওই সময়। তো ফুপা একলা এখন কি করব, ফুপির জ্ঞান ফিরানোর চেষ্টা করে। একটা সময় ফুপির জ্ঞান ফিরে আসলে ওই রাতে ওনার আর কোনো কিছু মানে কোনো দিকে যায় নাই ডাক্তার কবিরাজ। ওই সময় তো ডাক্তার এটা একদম একটা মানে ছিল না ওইখানে, ওনারা কবিরাজের কাছেই আর কি যাইতো সব সমস্যার জন্য। তো এর পরের দিন ওনারা একটা কবিরাজের কাছে গেল, কবিরাজের কাছে গিয়ে সব কিছু খুইল্লা করানোর পর কবিরাজ ওনার তদবির শুরু করলো। ফুপুরে প্রথমে চিকিৎসা করলো, চিকিৎসা করিয়া ফুপুর উপরেই ওই যে ইন্টারে হাজির করলো। এর গত রাতে যেটা আসছিল জিনটারে হাজির করার পরে জিনটা ওই কবিরাজের উপরে, এই কবিরাজ তোর এত বড় সাহস, তোরে নির্বংশ করে দে, মাইরা ফেলমু, মাটির নিচে কুপ্পা ফেলমু, হুমকি ধুমকি দিতে থাকলো। কিন্তু কবিরাজও আসিল একটা বড় কবিরাজ, ভালো অভিজ্ঞতা সম্পন্ন। উনি ওই জিনটারে মনে করা যে একদম পাকড়ায় ফেললো, ওনার তন্ত্র মন্ত্রের বলয়ে ওই জিনটারে ইয়া করে ফেললো, মানে কাবু করে ফেললো। এরপরে হঠাৎ ওই পাশেই একটা কাঁচের শিশি ছিল, ওই শিশিটা আইসা কবিরাজের শরীরের মধ্যে ধপাস করে লাগলো, শিশিটা ভাঙ্গা গেল। আর কবিরাজ তো মনে করেন যে একদম হয়ে গেল। কি হইল তখন, এই ফুপি হি করে হাইসা উঠলো আরেক কণ্ঠে। তখন কবিরাজ আবার নিজের প্রস্তুতি করে ফেললো, প্রস্তুতি করে আবার দূরত পইরা তখন ভালো করে একটা বলয় সৃষ্টি করলো আর কি। এরপর জিজ্ঞাসা কে তুই, তখন কয় মানে একটা নাম কয়,
কি নাম কয় এটা বলে নাই, এটা জানি না। তো যাই হোক, আমরা 6 ভাই, আমরা ওই ভিটা বড়ি গাছে থাকি। ওই দিন আমরা একটা মরা ছাগল খাইতেছিলাম, ওই জায়গায় একটা ছাগল মইরা গেছিল, ওইটার আমরা খাইতেছিলাম। মানে ওই থেকে জানি ধরে নিয়ে আইয়া ওই ছাগলটার মাইরা খাইতেছিল। আর এই সময় এই ফুপা নাকি ওই জিন শয়তানগুলিরে, মানে ওইগুলো তো পিশাচ ছিল, ওই পিশাচগুলির বিরক্ত করছে। ওই যে প্রথম দিন দিন রাত্রেবেলা আসতেছিল, একটা ছাগল খাওয়ার শব্দ পাইলো, কটমট কটমট করে হাড় গুচ্ছাবেন না, এরপরে ওই ঢিলা ছুঁড়া মারলো। ওই ঘটনার পর থেকেই এইগুলা ফুপার পিছনে লাগছে, বলতেছে তাদের ডিস্টার্ব করছে, ঢিল ছুঁড়া মারছে, তাকে শরীরে লাগছে, এখন এই ফুপারে মেরে ফেলবো। কবিরাজ আবার শক্তিশালী কবিরাজ আসছিল, লগে লগে এর এই যে তন্ত্রমন্ত্র আসলো, তন্ত্রমন্ত্রের মাধ্যমে ওই পিশাচ ছয়টারে বন্দি করে ফেলছে। বন্দি করার পরে ওই ফুপারের উদ্দেশ্য করে বলতেছে যে এগুলারে বন্দি করে ফেলছি, আর কোনো সমস্যা নাই, তবে এগুলার আর বুঝে লাভ নাই, এগুলো বুঝতো না, তোমার একটা ক্ষতি করতেই ছয়টারে বন্দি করছি, এখন আর কোনো সমস্যা নাই। তো বিশেষ করে তুমি আর রাত বিরাত একা একা কোথাও যাইও না, আর বিশেষ করে ওই বাজার থেকে কখনো ওই দিক দিয়ে ফিরে আইসো না, তাইলে হয়তো বা এমন হইতে পারে এই পিশাচের যে অন্য আত্মীয় স্বজন ওরা আবার তোমার উপরে খেপে যেতে পারে, প্রতিশোধ লইতে পারে। তো এই কথা কইয়া কবিরাজ কিছু তদবির দিয়া দেয়, কিছু পানি টানি পরা দিয়া দেয়। এরপর থেকে ফুফা ফুপির লগে আর কোনো এই ঘটনার কিছু ঘটে নাই, ওইখানে এই ঘটনাটা শেষ হয়ে যায়। তবে এই যে ফুপির যে দুই কানে এটা থাপড় মারছিল 2 হাত দিয়ে একসাথে, এরপর থেকে ফুপিয়া আর কানে শুনতে পায় না। প্রথম দিকে একটু একটু শুনতে পাইতো, নানান কবিরাজ ওঝা কবিরাজ দেখাইছে, পরবর্তীতে ডাক্তারও দেখাইছে শহরে আইসা, ঢাকায় আইসা, কিন্তু ফুপি এই কানে আর শুনতে পায় না। এখন একদমই নাকি শুনতে পায় না, এখন শুধু ইশারা দিয়ে কথা কয়। দেখা গেছে উনি তো কথা বলতে পারে, কোনো সমস্যা না, কিন্তু ওনাকে বুঝাইতে হইলে ইশারার মাধ্যমে বা কানের একদম কাছে গিয়া তারপর চিল্লান দিয়ে কথা কইতে হয়, এছাড়া এই ফুপি কিছুই শুনতে পায় না। আর এই ফুপো ফুপির এখন 2 ছেলে 1 মেয়ে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, আর ছেলেরাও এখন মাশাআল্লাহ আল্লাহ দিলে ভালো একটা অবস্থায় আছে। এক ছেলে কুয়েত থাকে আর এক ছেলে থাকে সৌদি আরব। এই ফুপো ফুপিও আল্লাহ দিলে ভালো আছে, এরপর থেকে ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। তো যাই হোক, এটাই ছিল ঘটনা।